তত জিনিসগুলো অস্থির বা চেঞ্জিং। এই দুটোকে যদি আমরা কনসাসলি ফিল করতে পারি, যেটা সমাধিতে হয়, সমাধি অবস্থায় একদম স্থির বা আমাদের উইথড্র হয়ে যায়, সেন্স এবং মন ফাংশন করে না। ঘুমের সময় যেরকম হয়, আমাদের ইন্দ্রিয় এবং মন কোনো কিছু বোঝে না যে আমি ছেলে, আমি মেয়ে, আমার কত বয়স, আমার কি করতে হবে, কোনো কিছু মনে তখন স্মৃতি থাকে না। সেই রকম সমাধি অবস্থাতেও সেই রকম স্মৃতি থাকে না, কিন্তু বোধ থাকে আমি আছি। ঘুমন্ত অবস্থায় বোধ থাকে না আমি কে, আমি আছি কিনা। জাগলেই তারপরে বোঝা যায় হ্যাঁ আমি আছি। সেই রকম সমাধি অবস্থায় আমি আছি সেটা বোঝা যায়, কিন্তু আমি কে, এই আমি শরীর, আমি মন, সেটা বোঝা যায় না। আর সেখান থেকেই আমাদের অনুভূতি লাভ করা যায় যে ঈশ্বর বলে আমরা যাকে বলি বা আত্মা বলে যেটা বলি, সেটা কি জিনিস। আর তখনই মানুষের মানে যে জীবনের উদ্দেশ্য কি, তখন অনেকে বলেন যে আসল জীবনের উদ্দেশ্য হলো আত্মা অনুসন্ধান বা নিজেকে জানা। সেটা জ্ঞান যোগে বলা হয় হু অ্যাম আই। ওটাকে কোয়েশ্চেন করতে 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 আমি শরীর নই, আমি মন নই, আমি চিত্ত নই, আমি আত্মা স্বরূপ, এবং আত্মা স্বরূপেরও ভেতরে পরমাত্মা স্বরূপ, পরমাত্মার অংশ। এটা হচ্ছে আসল যোগের অন্তর্যাত্রার ফল। কিন্তু আমরা সাধারণত কি হয়, এক এক সময়ে এক এক বয়সে এক এক রকম আমাদের রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে। প্রথমে শুরুতে যখন যুবক অবস্থায় তখন ক্যারিয়ার সেটিং। এবার ক্যারিয়ার সেটিং এ অনেক রকম বাধা আসে, যেমন কনসেন্ট্রেশন। আমাদের কনসেন্ট্রেশন ঠিক মতো থাকে না, আমরা যে কাজটা পড়াশোনা করছি সেই পড়াশোনায় মন থাকে না। তখন মনোযোগ বাড়ানোর জন্য এই যোগের প্রক্রিয়াটাকে ইউজ করা হয়। তারপরে মিডিল এজ, সম্পর্ক। এটা সম্পর্ক একটা খুবই ডেলিকেট বিষয়, যেখানে স্বামী স্ত্রী বা পিতা মাতা সন্তান এবং বন্ধু, ফাইনালি গড এবং ডিসাইপল। হ্যাঁ, তো এই যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের যে স্থিরতা, মাধুর্য, সেই সম্পর্কের মাধুর্য বজায় রাখার জন্য বা শান্তি লাভ করার জন্য অনেক সময় বা বেশিরভাগ সময় যোগটাকে ব্যবহার করা হয়। আর তারপরে শেষ বয়সে স্বাস্থ্য বা সুস্থ থাকা। এবার সুস্থ থাকার এখন মেডিকেল প্রসেস যা আছে সেটা দিয়েও আমরা সবসময় দেখি যে আমাদের যে সমস্ত রোগ জ্বালা হয়েছে সেটা দুটো, অ্যাকুইট অ্যান্ড ক্রনিক, মানে সদ্যজাত এবং যেটা অনেক দিন ধরে চলছে। সাপোজ ব্লাড প্রেসার যাদের হয়ে গেছে, সুগার যাদের হয়ে গেছে, তাদের ওষুধ খেতেই হচ্ছে, রোগ যে সেরে যাচ্ছে তা না। ব্লাড প্রেসার বেড়ে গেলে ওষুধ খেয়ে নাও, আবার অপটিমাম লেভেলে চলে আসবে। সেরকম সুগার বেড়ে গেলে ওষুধ খেয়ে নাও, আবার লেভেলে চলে আসবে। এই করতে করতে আমাদের জীবন চলতে থাকে, আমরা মনে করি আমরা সুস্থ আছি। আসলে ওষুধ খেয়ে সুস্থ থাকাটা সেটা যেমন আমাদের কাম্য নয়, কিন্তু ওষুধ না খেয়ে অসুস্থ থাকাটাও কাম্য নয়। মানে আমরা যোগ দিয়ে শরীরকে সুস্থ রাখি বা আমরা ওষুধ দিয়ে শরীরকে সুস্থ রাখি, সুস্থ থাকাটা হচ্ছে আসল। আবার সুস্থ থাকার মধ্যে আমাদের উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য কি, সেইটা নির্ধারণ করা আরো হচ্ছে উচ্চ পর্যায়ের জীবন ধারণ। যেমন এক একজন যোগী, ধরুন স্বামী বিবেকানন্দ, উনি 39 ইয়ার্স, যেখানে এখন আমাদের হয়তো লাইফ স্প্যান অনেক বেশি, সাপোজ ডবল,
এই গতকালই আমাদের আলোচনা চলছিল যে তাহলে যোগীরা এত সমস্ত যোগ সাধনা করে যারা আর্লি মানে পৃথিবী ছেড়ে শরীর ছেড়ে চলে গেছেন তাদের কারণ কি? তাহলে যোগ সাধনা করে লাভ কি? সেই যদি এত সমস্ত করে তাও আমরা তাড়াতাড়ি হয়ে যাচ্ছি। উনি 39 ইয়ার্সে বলে 31 কাইন্ড অফ ডিজিজেসে সাফার করেছেন। মাঝে মাঝেই উনি আলমোড়া চলে যেতেন, মাঝে মাঝেই ওনার কিছু না কিছু হতো। তো আমরা যখন পর্যালোচনা করব তখন শারীরিক ভাবে আমরা যেভাবে বেঁচে আছি, আর কেউ বৌদ্ধিক ভাবে বেঁচে আছে, আর কেউ আধ্যাত্মিক ভাবে বেঁচে আছে, তাদের মধ্যে বাঁচার উদ্দেশ্য হচ্ছে সবাইয়ের আলাদা। স্বামী বিবেকানন্দ যদি কম বছর বেঁচে থাকেন 39 ইয়ার্স, তার আধ্যাত্মিক জীবন কিন্তু অনেক বেশি। যেমন উনি কবে চলে গেছেন কিন্তু এখনো তাকে আমরা মনে রাখছি, এখনো তার যে সমস্ত উদ্ধৃতি, তার কথা, তার কাজ, সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করি। তার মানে উনি এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন। সুতরাং আমরা শুধু জীবনটাকে দীর্ঘায়ু করাই তো উদ্দেশ্য নয়। দীর্ঘায়ু করে আমরা কি করছি জীবনে কি পাচ্ছি? যখন কাল আসবে, কাল এসে আমাদের সামনে দাঁড়াবে, তখন কি ক্যালকুলেশন মিলবে যে আমি জীবনে যা চেয়েছিলাম, যা করেছিলাম, যা পেয়েছিলাম, আমি কি সন্তুষ্ট? am I satisfied? am I contented? সেই জীবন ছেড়ে চলে যাওয়ার আগে সেই প্রশ্নটা কিন্তু আমাদের মনে জাগবে, এবং তার উত্তর ভেতর থেকে যেরকম পাবো সেই রকম ভাবে আমরা এই শরীর ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে যাব। যার জন্য যোগের ভাষায় বলে, আমরা যদি অনেক দিন ধরে অভ্যাস করতে করতে শেষকালে শরীর ছেড়ে যাওয়ার আগে যদি ঈশ্বরের কথা চিন্তা করে আমরা চলে যেতে পারি। আমরা সাধারণত কি হয়, যখন মারা যাওয়ার আগে আমার সন্তানদের কি হবে, আমার সম্পত্তির কি হবে, আমার ওই চিন্তাই বেশি থাকে, রাদার দেন যে যা, আমাকে তো এমনিতেই সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে, ঈশ্বর তুমি যা আমাকে দিয়ে করিয়েছো, যা করেছি, যা কিছু যদি পাপ হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে, যদি কাউকে হার্ট করে থাকি, আমাকে ক্ষমা করে দাও। এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি চলে যেতে পারি, সেটার জন্য আমাদের অনেক দিনের ধারণার প্রয়োজন। মানে মনের মধ্যে সেরকম ধারণা প্রতিনিয়ত থাকতে হবে, তবে আমরা যাওয়ার আগে ওই রকম চিন্তা করে শরীর ছেড়ে বা পৃথিবী ছেড়ে বা মানে আমাদের সাধারণ মানুষকে বলা হয় মারা গেছে, কিন্তু যারা আধ্যাত্মিক পুরুষ তাদেরকে বলা হয় শরীর ছেড়ে চলে গেছে। ওনারা এখনো জীবিত আছেন, আত্মায় জীবিত আছেন। আর আমরা কি বলি, সাধারণভাবে মারা গেছে, কিন্তু আসলে কেউ মারা যায় না, স্থূল থেকে সূক্ষ্ম অবস্থায় চলে যায়। আমরা স্থূল শরীরে আছি, এখন স্থূল শরীরকে আইডেন্টিফাই করছি আমি বলে, তারপরে যখন আমরা এই শরীর ছেড়ে চলে যাব, মারা যাব, তখন আত্মা অবস্থায় থাকবো, সূক্ষ্ম অবস্থায় থাকবো। আবার তারপরে কোনো এক জায়গায়, কোনো এক মাতা পিতার গর্ভে আবার জন্ম লাভ করে আবার জীবন যাপন করব। এটাই হচ্ছে আমাদের একটা কনসেপ্ট, হিন্দু ধর্মের কনসেপ্ট, যে জন্ম জন্মান্তর ধরে আমাদের এই সিলসিলা, জন্ম জীবন মৃত্যু চলছে। আত্মার কোনো জন্ম নেই, আত্মার কোনো মৃত্যু নেই। আর এইটার অনুভব লাভ করা, এটা তো আমরা সহজেই বলে দিচ্ছি। এবার আত্মা কোথায়? আত্মা আমাদের এখানে থাকে না হৃদয়ে থাকে না কোথায় থাকে আত্মা? সেটাও একটা খুবই গভীর প্রশ্ন, ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল কোয়েশ্চেন, যে আত্মা কোথায় থাকে, কিভাবে থাকে? আত্মা কি কোনো একটা আলোক স্বরূপ, না ওটা এনার্জি? যেমন এক একটা কনসেপ্টে বলে আত্মা হচ্ছে এনার্জি, শক্তি স্বরূপ। আবার এক একটা কনসেপ্টে আত্মা প্রকাশ স্বরূপ, প্রকাশ, তুমি একটা পয়েন্ট অফ লাইট।
ব্রহ্মকুমারীর এতে আত্মা এখানে থাকে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট অফ লাইট হিসেবে ধ্যান করা হয় যে আমি আত্মা স্বরূপ, আমি এই শরীর নই। যেরকম ঈশা যোগে আছে সদ্গুরু, সেখানে হচ্ছে একটা প্রধান ওদের প্র্যাকটিস হচ্ছে নিঃশ্বাসের সাথে সাথে, নিঃশ্বাস যখন যাচ্ছে বা নিঃশ্বাস নিচ্ছি, আমি শরীর নই, আই এম নট দ্য বডি। যখন নিঃশ্বাস নিতে নিতে আই এম নট দ্য বডি, এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আই এম নট ইভেন দ্য মাইন্ড। নিঃশ্বাস নিতে নিতে আই এম নট দ্য বডি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আই এম নট ইভেন দ্য মাইন্ড। মানে আমি বারবার আমাকে বলছি যে আমি এই শরীর নই, আমি এই মন নই। আমি তখন অটোমেটিক যখনই করতে করতে বছরের পর বছর এরকম করতে করতে তখন দেখা যাবে যে আমি কে, যে আমি আত্মা স্বরূপ, সেই উপলব্ধিটা আসবে। তো এরকম বিভিন্ন কনসেপ্টে বিভিন্ন রকম মেথড আছে, ক্রিয়া আছে। যেমন আমাদের যেটা আপনি বলছেন নির্বাণ স্তোতকম বলে একটা আছে, আই এম নট দ্য বডি, হ্যাঁ, দ্য মাইন্ড। কারেক্ট কারেক্ট। হ্যাঁ, তো সেই রকম ধরো আমরা সেই রত্নাকর দস্যু বা বাল্মীকি মুনির সেই কথার সেই স্টোরিটাও শুনেছি যে এমন পাপ করেছে যে মুখে রাম নামও উচ্চারণ হচ্ছে না, তখন সেই গাছের ডাল দেখিয়ে, শুকনো ডাল দেখিয়ে বলছে ওটা কি হয়েছে, ওটা মরে গেছে। আমি তো মারি গেলি, তো মরাটা আমি জানি, রামটা আমি আমার মুখ থেকে আসছে না। আমার আমার মন, আমার জীবন এতই পাপগ্রস্ত যে আমি রাম নাম উচ্চারণ করতে পারছি না। তখন ও ঠিক আছে, তুই মরা মরা কর। তো মরা 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 রাম 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 মরা মরা করলেও সেই ধীরে 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 ওই রামে গিয়ে পরিণত হবে। কারণ কি, আমরা যেটাকে বলি পাপ, আমরা যেটাকে বলি পুণ্য, সেটা হচ্ছে মনের দ্বন্দ্ব। পাপ পুণ্য বললে অ্যাবসলিউটলি কিছু নেই। ভগবান, ঈশ্বর বা চেতনা, সেটা পাপ পুণ্যের ঊর্ধ্বে। সুতরাং আমাদের পাপ পুণ্য সমাজের বা এই মনুষ্য দ্বারা সৃষ্টি। সমাজকে সুন্দরভাবে চালাতে গিয়ে তখন কিছু কিছু জিনিস আমরা বলে দিয়েছি এটা পাপ। সাপোজ মার্ডার, হ্যাঁ, কাউকে মারা পাপ, আত্মহনন পাপ, আত্মহত্যা পাপ, মহাপাপ। হ্যাঁ, আত্মহত্যা মহাপাপের পর্যায়ে পড়ে। আমি যে জীবনটা পেয়েছি সেটাকে যদি আত্মহত্যা করে দিই তাহলে সেটা হচ্ছে মহাপাপ। তারপরের পরের জন্মে সে শুকর হয়ে জন্মাবে বা জন্তু হয়ে জন্মাবে, এরকম একটা ধারণা আছে। কিন্তু আসলে আমরা গীতারেতেও জানি যে আত্মাকে মারাও যায় না, আত্মা মরে না, পোড়ানোও যায় না, জলে ডুবে মরলেও এ হয় না, সে আত্মা আবার জীবিত থাকে। পরের জন্মে গিয়ে তার কর্ম তাকে করতে হবে, তার ফল তাকে ভুগতে হবে, তাই না? মানে কাউকে যেটা পাপ হবে, মারলে ধরলে নেশাভান করলে এবার পাপ পুণ্য না, এবার পাপ পুণ্যের আরো গভীর বিষয় যেতে হবে। যে যদি একজন আর্মি, সাপোজ ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মিকে মারে, কোন যুদ্ধের উপস্থিত হয়, হ্যাঁ, সিচুয়েশন, যেরকম মহাভারতের যুদ্ধ পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে থেকে করিয়েছিল, হ্যাঁ, বা যা অনেক যে সমস্ত আমাদের শাস্ত্রের মধ্যে যে বাক্য আছে সেই শাস্ত্র বাক্য বুঝতে পারলে এই যুদ্ধ বাইরে যেরকম চলছে সেরকম আমাদের মনের ভেতরে যুদ্ধ চলছে। মনের ভেতরে এই যে পাপ পুণ্য, যে কোনটা পাপ কোনটা পুণ্য, হ্যাঁ, যদি আর্মি, আমাদের আর্মি অন্য শত্রুপক্ষের আর্মির সৈন্যকে হত্যা করে তাহলে সেটা কি পাপ? সেটা তখন পাপ হয় না, সেটা তখন পুণ্য হয়ে যায়। হ্যাঁ, তখন যে সৈনিক যত শত্রুপক্ষ সৈন্যকে মারবে তাকে রিওয়ার্ড দেওয়া হয়, তাকে পুরস্কৃত করা হয় যে হ্যাঁ তুমি এতজন সৈন্যকে মেরেছো, হ্যাঁ তুমি পুণ্যবান, তুমি অধিক পুণ্যবান। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে হয়তো কার্গিল ওয়ার, সাপোজ কার্গিল ওয়ারে যুদ্ধ জয় হলো, এবার তখন যে ক্যাপ্টেন, যে যাদের, হ্যাঁ, যে সেনাদের লিড করে তাকে হয়তো পুরস্কৃত করা হলো। তার মানে পাপ পুণ্যের বিচার শুধু রেপ বা মার্ডার বা আমরা যেভাবে ভাবি
যে এটা পাপ এটা পুণ্য, সমাজ যেটাকে শাস্তি দেয় নিয়ম কানুন দ্বারা, লস দ্বারা, সেটা কিন্তু আধ্যাত্মিক ভাবে পাপ পুণ্য সেভাবে বিচার হয় না। আধ্যাত্মিক ভাবে আমাদের ভেতরে সেই বোধটা জাগতে হবে যে আমি ভুল করছি কি ঠিক করছি, আমি ন্যায় করছি কি অন্যায় করছি, আমি পাপ করছি কি পুণ্য করছি, মানে গ্রেডেশন থাকে, মিস্টেক অ্যান্ড কারেক্ট। আমি পরীক্ষার খাতায় ভুল করলাম, ভুল করলে কম নম্বর পেলাম, তা বলে কি পরে আমি উপরে উঠতে পারবো না? যে ক্লাসে একজন ফার্স্ট বয় হয় সে হয়তো কম স্যালারির মাইনা পাচ্ছে, আবার যে হয়তো কম নাম্বার পেয়েছে পরে দেখা গেল সে অনেক বেশি স্যালারির মাইনা পাচ্ছে, বা সে একটা বিজনেস, একটা পুরো ইন্ডাস্ট্রি খাড়া করে সে কোটি কোটি টাকা রোজগার করছে। আবার দেখা গেল সে লাস্ট বেঞ্চে যে বসে আছে সে পলিটিশিয়ান হয়ে সে সবাইকে চালনা করছে, হ্যাঁ, যারা ফার্স্ট বেঞ্চে বসেছিল। আচ্ছা স্যার, আজকে আমার মনে হয় মা আর বাবার একটুখানি একটু ক্লান্ত হয়ে আছে আর কি, ঘুমিয়ে পড়ছে খুব চোখে। ঠিক আছে, আজকে একটু থাক, কালকে আমরা লাস্ট করি। ঠিক আছে, কালকে আমরা লাস্ট করি, কারণ পরশুদিন তো শুক্রবার দিন আমি বেরিয়ে যাবো, সকালবেলা হবে না, একদম সকালবেলা ফ্লাইট, পরশুদিন হবে না, কালকে আমরা লাস্ট করি ওই 5টার সময়। ঠিক আছে, কালকে আমরা শেষে করবো। দেখুন স্যার, আমার ভেরি অনেস্টলি আমি চাইছিলাম যে এরা সকালে একটা ওঠার কিছুদিন তো কষ্ট হবেই, দেখুন করতে করতে তো 7 দিন 8 দিন হয়েই গেল। কালকে নিয়ে বলছি আমি, কালকে যদি করি তাহলে হবে। তো আমি ওটাই চাইছিলাম, সকালবেলা একটুখানি এই বেসিক যেটুকুনি মেডিটেশন যোগা একটু করে সকালে একটু হাঁটাহাঁটি করলে তাহলে একটু বয়সকালে মন টন ভালো থাকে, তারপরে সে একটু রেস্ট নিলো বা দুপুরবেলা রেস্ট নিলো বা বিকেল বেলা, এইটুকুনি আর কিছু। এটা এখন করে কাউকে কিছু করানো তো যায় না, সেটা হচ্ছে কথা। সেটাই তো আমি চর্চা করছি প্রথম থেকে। আমি ওইটা আজকে শারীরিক এই ধারণাটাকে আমাদের মনের মধ্যে থাকলে মনও তো সবসময় কাজ করছে, চিন্তা করছে। তার জন্য প্রথমে আমি কি বললাম যে জোর করে উঠে যোগা করা সেটা যোগের আসল উদ্দেশ্য নয়। তুমি হয়তো ভাবছো যে এই বয়সে তুমি জোর করে উঠিয়ে হাঁটালে ওনাদের শরীর ঠিক থাকবে, কিন্তু সেটা উনি কি ভাবছেন, ওনার শরীর কি বলছে, শুধু ভাবাও নয়, শরীর যেটা বলছে সেই অনুযায়ী যদি চলি সেটাও প্রাকৃতিক যোগা, রাইট? এবার আমি যদি চাই, নট তুমি যদি চাও, হ্যাঁ, যে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সে যদি চায় যে হ্যাঁ আমি আরেকটু তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠে একটু যোগাভ্যাস করব, বা একটু হাঁটতে যাব, হ্যাঁ, একটু হেঁটে টেটে এসে যোগা করব, যোগা করে তারপরে স্নান টান করে তারপরে খেয়ে দে, তখন যদি কোনো কাজ না থাকে তখন একটু ঘুমিয়ে পড়বো সাপোজ, সেই রকম লাইফস্টাইল অনেকে করে। আসল উদ্দেশ্যটা কি? আনন্দপূর্ণ জীবনযাপন, রাইট? কিন্তু সেই আনন্দের বাধা কোথায়? বাধা শুধুমাত্র শরীরের অসুখ নয়, বাধা হচ্ছে মনের আমাদের যে চিন্তা প্রবাহ চলে, পাওয়ার হিসেব নিকেশ চলে, সেই হিসেব নিকেশের সঙ্গে আমরা কি মিলাতে পারছি জীবন? সেটাও মুখ্য উদ্দেশ্য যোগের ধারণা। ধ্যানের আগে আমরা মেডিটেশন বলছি, মেডিটেশন করো, কিন্তু মেডিটেশন আসল উদ্দেশ্য নয়, মেডিটেশন করাটা আসল উদ্দেশ্য নয়। মেডিটেশন করে মনটাকে শান্ত রাখা এবং আনন্দপূর্ণ সুখী জীবন যাপন করা, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সুখ এবং শান্তি বাইরের থেকে আমরা যখন পাই না তখন আমাদের ভেতরের দিকে মন যায়। তখন মন যদি ধারণায় প্রতিষ্ঠিত হয় যে সুখ শান্তি একটা হেঁয়ালি ধাঁধা, গোলক ধাঁধার মতো, যে সুখের পিছনে ছুটে সুখ পাওয়া যায় না, শান্তির পিছনে ছুটে শান্তি পাওয়া যায় না, মন শান্ত হলেই শান্তি। মন শান্ত কি করে হবে? আগে তো সুখ চাই। সুখ মানে কি? আগে শারীরিক সুখ সুবিধা, মানে যে সমস্ত এখন আরে ওর কাছে এত আছে, ওর কাছে গাড়ি আছে, বাড়ি আছে, আমাকেও গাড়ি বাড়ি করতে হবে, সেটা কি খারাপ? এখন তুমি যদি ব্যাকডেটেড চলে যাও, রামকৃষ্ণ পরমহংসদেব একদম হয়তো মাটিতে বা শক্ত বিছানায় শুয়ে কৃচ্ছ সাধন করে উনি সাধনা করেছেন,
কিন্তু এখনকার ওনার অর্ডারের যে সমস্ত সন্ন্যাসী গিয়ে গোলপার্কে দেখবে যাও, এসি একদম পাক্কা, সোফা একদম পুরো আধুনিক, হ্যাঁ, সমস্ত সরঞ্জাম আছে। বলি কি তারা যোগী নয়? যোগ করছেন না? তারাও করছেন। যোগ যোগ দুটোই চলবে। এখনকার যে কনসেপ্ট, হ্যাঁ, হোলিস্টিক যোগ, হোলিস্টিক যোগ হচ্ছে পিস এন্ড ইকুয়ালিটি, সেলফ এন্ড সোসাইটি। হ্যাঁ, এবার কথা হচ্ছে গৃহে থেকে ওই ধারণাটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। কারণ গৃহী হচ্ছে ধরুন 99%, যারা সন্ন্যাসী আশ্রমে আছেন তারা হয়তো 1%। তাদের এক্সাম্পল নিয়ে চললে তো আমরা করতে পারবো না। আমাদের জীবনধারা, আমাদের জীবনযাপন, আমাদের যে সমস্ত চাহিদা, সেগুলো অনেক অন্যরকম। তাদের তো কোনো চাহিদা নেই, তাদের ওখানে সবাই ডোনেট করছে বা তারা কিছু একটা চার্জ করছে পয়সা, সেই পয়সা থেকে তাদের জীবনযাত্রা একটা অন্যরকম। এবার আমাদের জীবনযাপন, আমরা আমাদের কিছু রোজগারের জন্য, হ্যাঁ, কিছু অর্থ উপার্জনের জন্য কাজ করতে হবে। সেখানে কাজ করতে গেলে অনেক চিন্তা আসবে। সেই চিন্তার সঙ্গে ফেলিওর, সাকসেস জড়িত থাকবে, যে আমি কত বেশি রোজগার করলাম না কম রোজগার করলাম, ফাইনালি আমি কত খরচা করলাম, হ্যাঁ, কি নিয়ে খরচা করলাম, সেই খরচাটা আমার কাজে লাগলো কিনা। এগুলো অনেক কিছু ব্যাপার আছে গৃহীদের, যেগুলো সন্ন্যাসীদের অত ভাবতে হয় না, চিন্তা করতে হয় না, যারা আশ্রমে আছে। সুতরাং গৃহী সন্ন্যাসী, গৃহে থেকেও সন্ন্যাসীর মতো জীবনযাপন করা, সেটা আরো উৎকৃষ্ট, রাদার দেন আশ্রমে থেকে আমি সন্ন্যাসী জীবনযাপন করলাম। ঠিক আছে, উদ্দেশ্য একই। উদ্দেশ্য গৃহীদেরও যেমন সেই এক জায়গায় পৌঁছানো বা ঈশ্বর লাভ, এবং অন্য আশ্রমে থেকে গৃহস্থাশ্রম এবং সন্ন্যাসাশ্রম, দুটোর মধ্যে দুটোর উদ্দেশ্য কিন্তু একই। আর সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারাও যেমন শারীরিক ভাবে তাদেরকেও নজর রাখতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, আসন করতে হবে, বা শরীরটাকে ঠিক রাখার জন্য খাওয়া দাওয়া নিয়মিত পরিমিত, হ্যাঁ, সেই সব করতে হবে। সেই রকম আমাদের যোগের যে শৃঙ্খলা, যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন গুলো আমাদেরকে গৃহীদেরকেও মানতে হবে। সেটাই উনি বেসিক্যালি তোমাদের এটাই বোঝানোর এতক্ষণ ধরে চেষ্টা করছে যে সকালবেলা উঠলে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়, একটা যোগ করার সব থেকে উপযুক্ত সময় সকালবেলা। এই সময়টা একটু হাঁটা চলা, ফিজিক্যাল এক্সারসাইজ। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি, জিমেরও আমি ওটা দেখলাম মডার্ন বিগত 10 বছরের সাইন্টিফিক স্টাডিতে ওরা বলছে বিকেল বেলা যারা জিম করে না সন্ধ্যার সময়, তাদের এনার্জি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং তারা খুব বেশি দিন ব্যায়াম করতে পারবে না, কারণ বিকেল বেলাটা সময় নয়, সকাল বেলাটাই হচ্ছে এই ভোরের সময়টাই একটু মেডিটেশন, যোগা বা হালকা এক্সারসাইজ। এখন ম্যারাথন দৌড়াতে তো বলছি না, হালকা এক্সারসাইজ এগুলো করার এটাই সময়, এটাই হচ্ছে বক্তব্য। হ্যাঁ, বক্তব্য আরো একটা বক্তব্য এর মধ্যে আছে। কিছুদিন একটা নতুন যে কোনো প্র্যাকটিস শুরু করলে কিছুদিন একটুখানি লাইফস্টাইলে হয়, আবার যে কোনো ভালো প্র্যাকটিসেরই আমার মনে হয় না কোনো খারাপ হবে। ওটা 1-2 দিন একটু শরীরটাকে ব্যালেন্স করে নিতে সময় লাগে। এখন যে মানুষটা একটা এক্সাম্পল মদ খেয়ে যাচ্ছে রেগুলার, হঠাৎ করে মদ বন্ধ করে দিলে তখনও তার শরীরে একটু withdrawal হবে, সেটা একটা ভালো জিনিসের জন্য withdrawal হবে। তো সেটাই আমার বক্তব্য, যে একটা ভালো প্র্যাকটিস করলে শরীরটা ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, চিন্তা ভাবনা গুলো পরিষ্কার থাকে, সেটাই, আর কিছু। এটা যোগের বক্তব্য হলো যে তুমি যেটা বললে, তোমাদের মানে তোমার মা বাবাকে মিন করছো, যে তোমাদের শরীরটা একটু সুস্থ থাকুক, সকালে উঠে তোমরা ব্যায়াম করো, যোগ ব্যায়াম করো, এটা একটা অভ্যস্ত হয়ে যাও, তাহলে তোমরা একটু সুস্থ থাকতে পারবে। এই তোমাদের ওয়ার্ডটাকে আমাদের যোগের ভাষায় আমাদের বলা হয়, আমি ইনক্লুডেড। আমি বলছি, আমি বক্তা, আমি টিচার, হ্যাঁ, টিচার ক্যানট টিচ এনিথিং টু স্টুডেন্ট, টিচার অনলি হেল্প এ স্টুডেন্ট টু লার্ন। কেউ যদি শিখতে না চায়, কেউ যদি রিসিভার অন না করে, ট্রান্সমিটার তো সবসময় ট্রান্সমিট করছে, ঈশ্বর তো সব জায়গায় আছে, হ্যাঁ,
কাউকে জোর করে কোনো কিছু করানো যাবে না যোগের ভাষায়। সুতরাং এখানে আমি যদি টিচারের ভূমিকা পালন করি সত্যিকারের, তখন আমাকে ভাবতে হবে আমিও কি করছি সেটা, না জ্ঞান দিয়ে যাচ্ছি অন্যকে। ঠিক কথা, ঠিক কথা। আমিও কি জ্ঞান পাপী, আমিও জ্ঞান পাপীর মতো আচরণ করছি, তাহলে কিন্তু সেটা যোগ নয়, সেটা একটা কমার্শিয়াল একটা ইয়ে হয়ে যায়। হ্যাঁ, সেইটা আমাদের মনে রাখতে হবে। আসল গৃহে বা গৃহীদের যোগ যদি করতে হয়, তার নিজের ভেতর থেকে জিনিসগুলো আসছে কিনা। হ্যাঁ, বাইরে থেকে মোটিভেশন করা যেতে পারে, হ্যাঁ ঠিক আছে, উনি যদি বোঝেন যে হ্যাঁ আমার সকালে উঠে যে শরীরটা একটু ভালো লাগছে আগের থেকে, সকালে না উঠে যখন না উঠতাম এবং উঠতাম, সেই অনুভূতিটা, সেই চেঞ্জটা যদি উনি ফিল করতে পারেন, ওনারা বা আমরা নিজেরা যদি ফিল করতে পারি, ইয়েস যোগা করলে আমার শরীরটা যেরকম থাকছে, মনটা যেরকম থাকছে, সেটা অনেক বেটার সকালে উঠে যোগা করলে, রাদার দেন যোগা না করলে বা পরে করলে, বিকেলের দিকে করলে, সন্ধ্যের দিকে করলে। সেই যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা ইন্ডিভিজুয়ালদের মোটিভেটিং ফ্যাক্টর। হ্যাঁ, কারণ আফটার অল এক্সপিরিয়েন্স ইজ দ্য গ্রেটেস্ট টিচার। আমরা কি চাই? শান্তি চাই, সুস্থতা চাই। তো সেটা কে অনুভব করবে? নিজে। কেউ ডাক্তার বলে দিল আপনি ওষুধটা খান, তাহলে আপনি সেরে যাবেন, সে প্রেসক্রাইব করে দিল, তারপর দেখা গেল ওষুধ খেয়ে সেটা সারলো না, তাহলে অনুভূতিটা কার হলো? ইন্ডিভিজুয়ালের। ডাক্তারের কিছু যায় আসে না কে সারলো কে না সারলো। হ্যাঁ, সে তো প্রেসক্রিপশন করে দিয়েই ব্যাস, হ্যাঁ টাকা নিয়ে নিল। তো সুতরাং আসল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেরা নিজেদেরকে রূপান্তরণ কতখানি করছি, কি চিন্তা ভাবনা করছি, লাইফস্টাইলে কিরকম ইনক্লুড করছি, সেটা হচ্ছে কিন্তু ফার্স্ট স্টেপ। শুধুমাত্র আমরা যোগা শিখে নিলাম, এরকম অনেক অনেক শিষ্য আছে, এক এক গুরুদের লাখ লাখ শিষ্য আছে, কিন্তু ওই মেথড গুলো শিখে নিয়ে বা দীক্ষা নিয়ে তারপরে আর কিছু করে না, তারপর নিজের মতো করে জীবন যেরকম চলছে চলছে। হ্যাঁ, কোনো ধারণা সেরকম করে নেই, তাহলে সেরকম ভাবেও চলছে, সেরকম চলছে, তাই না? ধরো তুমি একটা কোয়ালিফাইড একটা মাস্টার গ্রাজুয়েট, এবার অনেক সেরকম আছে মাস্টার গ্রাজুয়েট MA পড়ে পড়ে আছে, তো কেউ অনেক টাকা রোজগার করছে তার থেকে, কিন্তু দেখা যাবে সে টাকা রোজগার পরেও সংসারে শান্তি নেই, মনে শান্তি নেই। ঠিক আছে, আবার একজন ধরো করে আছে, কিছু পায়নি, কোনো চাকরি টাকরি পায়নি, সে হয়তো কিছু পড়াচ্ছে বা বিজনেস করছে, সেই দিয়ে টাকা রোজগার করছে, তার সংসারে শান্তি আছে। সুতরাং অনেক রকম উদাহরণ থাকতে পারে। আফটার অল ইন্ডিভিজুয়াল মানে যে পার্টিকুলার পার্সন, তার জীবনের এভলিউশনারি প্রসেস যেটা চলছে, তার থেকেই আমাদের অভিজ্ঞতা লাভ করতে হবে। আমি অতীতে কি করেছি, অতীতে কত মদ্যপান করেছি, অতীতে কত পাপ করেছি, অতীতে কি করেছি, দ্যাট ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ আমি এখন কি করছি, here and now. What I am doing, what I am feeling, what I am thinking, that is most important rather than what I have done, what I will do. অতীত এবং ভবিষ্যৎ সেটাই হচ্ছে রিলেটিভ, হ্যাঁ, বর্তমান হচ্ছে রিয়েল। সুতরাং যোগের ভাষায় আমরা যাই করি না কেন, হ্যাঁ, আমরা যদি যোগা নাও করি দেখবে অনেকে সুস্থ আছে। ঠিক আছে, হ্যাঁ, এখন ডাক্তাররা বলবে তার ন্যাচারাল জেনেটিক যে তার এই জেনেটিক জিনস এর মাধ্যমে তার এমন একটা ইমিউনিটি পাওয়ার আছে যে সচরাচর তার রোগ হয় না। থ্রুআউট দ্য লাইফ তার কোনো সার্জারি হয়নি, হয়তো দেখা যাবে মেডিসিন হার্ডলি খেয়েছে, তাও সুস্থভাবে জীবন যাপন করছে, কিন্তু কোনো এইরকম যোগের যে সমস্ত যোগ ব্যায়াম বা জিম এই সমস্ত কিছু করেনি, হয়তো মাঠে ঘাটে কাজ করেছে। হ্যাঁ, তো সুতরাং জীবনকে যখন আমরা সার্বিকভাবে পর্যালোচনা করব, তখন দেখব এই যে জীবনের পর্যায়ক্রমে যে আমরা জীবন যাপন করছি, তার উদ্দেশ্য শেষকালে
আমাকেই আমার মানে কোয়েশ্চেনটার অ্যান্সার নিজের ভেতর থেকে পেতে হবে। am I happy at the end of the day? Am I happy? Am I satisfied today? আর end of the life, am I contented? দুটো ওয়ার্ডের মধ্যে তফাৎ আছে। যে সারা জীবন আমি অনেক ভুল করতে পারি, আমি জায়গায় অন্যায় করতে পারি, আমি পাপ করতে পারি, কিন্তু অ্যাজ এ জিস্ট, অ্যাজ এ ক্যাপসুল, শেষকালে আমি যদি ভাবি আমি কি আমার কর্তব্য, আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি, পালন করতে পেরেছি, হ্যাঁ, সেইখানে সেই নিজের ভেতর থেকে যদি অ্যান্সার, সেটাই হচ্ছে তৃপ্তি, সেটাকেই বলে yes, I am satisfied in my life, whatever I have done, whatever I have thought, whatever I have taken responsibility, duty, I have done. অন্য অনেকে অনেক দোষ দিতে পারে, সন্তান পিতাকে দোষ দিতে পারে, পিতা সন্তানকে দোষ দিতে পারে, স্ত্রী স্বামীকে দোষ দিতে পারে, স্বামী স্ত্রীকে দোষ দিতে পারে, কিন্তু ওই সারদা মায়ের কথায় যে শান্তি যদি চাও তো অপরের দোষ নিও না। আমরা যত অপরের দোষ ধরতে থাকি, নিজের অবস্থার জন্য তারা দায়ী, সেটা কিন্তু যোগের ভাষায় সম্পূর্ণ আমি দায়ী, আমার চিন্তা ভাবনা, আমার কর্মের জন্য আমাকেই আলটিমেটলি দায়ী হতে হবে, কেউ দায়ী হবে না, কারণ কার্য আমি করেছি, চিন্তা আমি করেছি। আমি অপরের প্রতি যদি অসৎ চিন্তা করি, অপরের জন্য যদি আমি ঠিক অঠিক চিন্তা করি, ভুল চিন্তা করি, তাহলে সেই চিন্তাটা তো আমি করছি, তার ফলটা কে পাবে? সে ফলটা আমাকেই ভুগতে হবে। তো আলটিমেটলি যোগ হচ্ছে যে নিজেকে রূপান্তরণ, যোগের অ্যান্সার নিজেকেই দিতে হবে, অন্য কেউ দেবে না, সমাজ দেবে না, কোনো ল দেবে না, কোনো আইন দেবে না যে তুমি যোগ করে যাও তাহলে তুমি বেশ সুখী শান্তি জীবন যাপন করবে। না, যোগ তার জন্য নয়। সুখ শান্তি যারা যোগ করছে না তারাও হয়তো পাচ্ছে, রাইট? যোগের উদ্দেশ্য দৈনন্দিন জীবনে আমি নিজে মোষপূর্বক জীবন ধারণ করছি কিনা, হচ্ছে আসল প্রকৃত উদ্দেশ্য। সেখানে নিজের স্ট্যান্ড কোথায়, আমি কোথায় অবস্থান করছি, সেটা নিজেকেই নির্ধারণ করতে হবে। কে ভুল করলো, সন্তান ভুল করলো, পিতা ভুল করে যাচ্ছে বা পাপ করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, বারবার আমরা দোষ দিয়ে যাচ্ছি, বারবার আমরা সেই দোষটাকে খুঁজে নিবারণ করতে চাচ্ছি, কিন্তু কেউ কারণ নিজের দোষ শুধরাতে রাজি নয়। সেটাই তো সমস্যা, সেটাই সব থেকে বড়। অপরের দোষ শুধরাতে রাজি, অপরের দোষ শুধরাতে সবাই রাজি, এক পায়ে খাড়া। তুমি যদি ঠিক হয়ে যাও, তুমি যদি আমার কথা শোনো, তুমি যদি বাধ্য থাকো, আমার বাধ্য থাকো, তাহলে সমস্ত সমস্যার সমাধান। কিন্তু আসলে তার উল্টোটা সত্যি। আমি যদি আমার প্রতি বাধ্য থাকি, আমি যা জানি সেটাকে প্রয়োগ করি জীবনে, কে না জানে বলো? এই সমস্ত নীতি কথা কেউ জানে না? সবাই জানে। কিন্তু প্রয়োগ করার সময়, কার্য করার সময় বা অপরের সঙ্গে সেই ব্যবহার করার সময় সেই নীতি কথা আসে না, হয়ে যায়। তারপরে হয়তো আমরা বলবো, আরে আমি তো রাগ করতে চাইনি, আমি তো এই কথাটা বলতে চাইনি, কিন্তু কথাটা বলে অপরকে হার্ট করলাম, অপরকে দুঃখ দিলাম। তখন অনুতাপ আসে, তখন রিপেন্ট করি, তাই না? তো শুধুমাত্র যোগের প্রাণায়াম করলাম, ধ্যান করলাম, একটু যোগ ব্যায়াম করলাম, আসন করে নিলাম, সেটাই কিন্তু আসল যোগের উদ্দেশ্য নয়। আসল যোগের উদ্দেশ্য হচ্ছে সার্বিক, শারীরিক, মানসিক, আত্মিক এবং পরমার্থিক। সেই হোলিস্টিক যোগের যে চিন্তা ভাবনা, সেটা মনের ধারণাটাকেও গুরুত্ব দিতে হবে। আমি কি ধারণা নিয়ে জীবন ধারণ করছি, সেটা মেন। আর সেটা মেন মানে আমি নিজেকে রূপান্তরণ, নিজের
লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আমি কি পদক্ষেপ নিচ্ছি, সেটা অনেক বেশি উপকারী রাদার দেন আমি ভোরে উঠে গেলাম, উঠে একটু দৌড়ে নিলাম বা যোগ করে নিলাম, তারপরে সারা দিন তারপরে এসে এমন কিছু করলাম কার্যকলাপ যাতে করে সংসারে অশান্তি বজায় থাকলো, হ্যাঁ, যাতে করে অশান্তিকে আমি ঠিক করতে পারছি না। তার কারণ হচ্ছে কি, তার কারণ অন্যে, অপরের, সমাজ আমাকে চাকরি দেয়, আমার পয়সা টয়সা নেই, সুতরাং আমি গিয়ে একটু দাদাগিরি করে দিলাম, সমাজে গিয়ে দাদাগিরি করে দিলাম। হ্যাঁ, তো এরকম তো চলছে, এরকম লাইফস্টাইল চলছে। তারা তো যোগের কথা চিন্তাও করতে পারে যে হ্যাঁ আরে এই সমাজগুলো যেগুলো মানে কারাগারে গিয়ে যোগ করানো, এরকম আর্ট অফ লিভিং বা এরাও করে যে হ্যাঁ কারাগারে গিয়ে তাদেরকে যোগ করাচ্ছে, তাদেরকে পরিবর্তন রূপান্তরণ করাচ্ছে। ঠিক আছে, তুমি যখন ছাড়া পাবে, তুমি যখন সমাজে আবার ফিরে যাবে, আর এই সমস্ত, কিন্তু তাতেও সেটা সাকসেসফুল হয় না। কারণ কি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল একটা নিজস্ব জীবনযাপনের গতি থাকে, সেই গতিতে তুমি চট করে একবার লাফিয়ে একদম 3 তলায় উঠে যাবে, লাফিয়ে একদম আত্মার এতে চলে যাবে, সেটা তো হয় না। শরীর মন আত্মা যদি একটা একটা তালা হয়, প্রথমে প্রথমে হচ্ছে রুটি কাপড়া ওর মকান, সেটা মিনিমাম চাই। যারা মাঠে ঘাটে খাটছে, হ্যাঁ, যারা গরিব লোক, যারা অর্থ উপার্জনের জন্যই তাদের জীবন যাপন, তাদেরকে যদি যোগের কথা বলা হয়, তারা যোগ করে কিছু হবে? তাদেরকে কর্ম করতে হবে, তাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে, তারা শরীরের যে সমস্ত মিনিমাম রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করতে হবে। তারপরে যখন তারপরে ধাপে হ্যাঁ উঠলো, তখন তাকে করতে হবে সুখ সমৃদ্ধি সম্মান আরো কি করে বাড়ে। আমি যে কাঁচা ঘর ছিল, সেই কাঁচা ঘরটা ভেঙে পাকা ঘর কি করে করি। এখন যেমন গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, পাকা ঘরের জন্য গভর্নমেন্ট টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, একটা আমি এমন ভাবে স্কিম করলাম যে তোমাকে পাকা ঘর দিলাম, তুমি আমাকে ভোটের সময় ভোটটা দিও। বা সবাই পাকা ঘরে আছে, তুমি কাঁচা ঘর ফেলে দিয়ে পাকা ঘরে থাকো, তোমাকে কর্ম করে উপার্জন করতে হবে না, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেই রকম বিভিন্ন স্কিম আছে যেখানে অটোমেটিক তাকে দিয়ে দেওয়া হয়, তুমি করো, কিন্তু তাতে কিন্তু তারা সুখী। সেই পাকা ঘরে থেকে সুখে থাকবে, পাকা ঘরে থাকবে, মন যেরকম থাকবে সেরকমই থাকবে, মন তো পরিবর্তন হবে না। এবার তার থেকে আরো বেশি দাবি করবে মন, আজকে পাকা ঘর দিয়েছো, তুমি আগে এবার টিভি দাও, পাকা ঘরে ফ্রিজ দাও, এবার ওইটা দাও, সেটা দাও, হ্যাঁ, তবে সুখী হবো। এই সুখের কোনো শেষ নেই। ভিক্ষারীকে ভিক্ষা দিলে সে কি সুখী থাকে না? সে ভিক্ষা বৃত্তিতে অভ্যস্ত হয়ে যায়, সে নিজের পায়ে দাঁড়ায় না, সে নিজে কর্ম করতে চায় না। এটাই হচ্ছে মানুষের জীবনের একটা প্রিন্সিপাল বা সাইকোলজির একটা প্রিন্সিপাল, যে আমি নিজে যদি অর্জন করি, হ্যাঁ, যদি চিন্তার পরিবর্তন করি, সেটাই হচ্ছে পার্মানেন্ট, আর না হলে সবকিছু অস্থায়ী। হ্যাঁ, কেউ দিয়ে দিলে, বা আমি একজনকে বিয়ে করলাম, ব্যাস আমি ধনী হয়ে গেলাম। সাপোজ মেয়েদের পক্ষে একটু রূপ থাকলে, হ্যাঁ, এমন একজনের সঙ্গে বিয়ে হয়ে গেল, সে যদি নিজে কোনো কর্ম না করে, সেটার অনেক কিছু হয়তো আধ্যাত্মিক ব্যাখ্যা হতে পারে, পূর্ব জীবনের হয়তো এ ছিল, যার জন্য এমন একজনকে বিয়ে করলো যে তার সম্পত্তি তারও হয়ে গেল, অর্ধাঙ্গিনী যেহেতু তারও হয়ে গেল, বাস কোনো কিছু কর্ম করলাম না, কিন্তু পেয়ে গেলাম সব ধন। এখন তো অনেক কিছু এরকম অনেক সমস্ত সবকিছুর ক্ষেত্রে যোগের ভূমিকা হচ্ছে নিজেকে চেনো, নিজেকে জানো। হ্যাঁ, সমাজ কে করছে, সরকার কে কি করছে, সেগুলো আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আফটার অল আমার সুখ শান্তির জন্য আমিই দায়ী থাকবো। একদম। হ্যাঁ, সমাজ বা সরকার সে দায়ী থাকবে, কিন্তু সেই দায়ীটা সেকেন্ডারি।
প্রাইমারি দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের। একদম আমার খারাপ অভ্যেসের জন্য আমি দায়ী, আমার ভালো অভ্যেসের জন্য আমি দায়ী, মানে দুটো জিনিসের জন্যই দায়ী। সেটাকে এবার বুঝে নিতে হবে কোনটা করে ভালো হচ্ছে, কোনটা করে খারাপ হচ্ছে। Correct, ঠিক correct. আছে, সেটা যোগ না করেও করা যায়, হ্যাঁ আর যোগ নিয়ে করা যায়, ঠিক আছে। হ্যাঁ সেটা আমি বলছি, এই যে আমাদের এতক্ষণের আলোচনা হলো, হ্যাঁ সেই আলোচনার উদ্দেশ্যই হলো যে ভেতর থেকে যখন আমরা নিজেরা নিজেদেরকে, মানে নিজেদের ভুল নিজেদের ঠিক সেলফ অ্যানালিসিস, হ্যাঁ, সেটা সঠিকভাবে করব, তখন আমরা দেখবো সংসারে শান্তি বজায় আছে, নিজের মনে শান্তি আছে। সেটাই হ্যাঁ, হ্যাঁ, এটা প্রয়োগ করতে হবে, সেটাই সেটা জানি সবাই, কিন্তু প্রয়োগের সময় আমরা প্রয়োগ করতে পারি না। কারণ কি, ওটাও একটা এভলিউশনারি সাইকেলের মধ্যে আমরা কোথায় অবস্থান করছি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সোল। একটা ছেলে হয়তো বাবা যেভাবে জীবনযাপন করছে তার থেকে অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারে বা নাও করতে পারে, কারণ তার ইন্ডিভিজুয়াল ব্যাপার। কিন্তু এখানে সম্পর্ক শারীরিক, কিন্তু আধ্যাত্মিক সম্পর্কে সেই যদি সন্তান যদি আগের জন্য কোনো একটা ভালো কাজ করে থাকলো, ভালো কর্ম করে আছে, এরকম অনেক দেখা যায় গ্রামে গঞ্জে, বা এমন উদাহরণ আছে ট্রাইবেলদের মধ্যে সে এমন হঠাৎ বা তার নিজের কর্ম দ্বারা এই জীবনে এমন একটা জায়গায় চলে গেছে যে সকলেই তাকে প্রশংসা করছে, অনেক উচ্চ স্থানে চলে গেছে, তাই না? সুতরাং কেউ ধনী গরিব বা ভালো মন্দ বা এই যে দ্বন্দ্ব, মনের যে দ্বন্দ্ব, সেগুলো সবসময় পরিবর্তনশীল। হ্যাঁ, কুড়ে ঘরে থেকেও কেউ আইআইটি পেয়ে যেতে পারে। এই তো এখন কালকে দেখলাম যে সে কোনো আর্থিক সাহায্য পাচ্ছে না, তার জন্য তার আইআইটি তে পেয়ে গেছে, অথচ পড়াশোনা হচ্ছে না, সেরকম কোনো এ নেই। কিন্তু আমাদের সংস্থা সেরকম যদি কোনো ছাত্র পাই এবং একজন প্রফেসর সে ডাইরেক্টলি তাদেরকে সাহায্য করেন, একজন মেডিকেলে, একজন ট্রাইবেল ছেলে, সে পেয়েছিল মেডিকেলে, তাকে 5,000 টাকা মাসে সাহায্য করা হতো। তারপরে পরে আস্তে আস্তে গভর্নমেন্টের অন্যান্য সাহায্য পেতে সেটা উইথড্র করা হচ্ছে। একজন সেরকম লো ইনকাম গ্রুপ ইঞ্জিনিয়ার, সে মাসে 2,000 টাকা করে দেওয়া হয়, এবং মাসে 500 টাকা করে দেওয়া হয় অন্যান্য বিভিন্ন গ্রাজুয়েট বা যারা নিডি যারা এসছে আমাদের সংস্থায় হোলিস্টিক যোগ ম্যানেজমেন্ট, হ্যাঁ, সেই ব্যবস্থাও আছে। এবং যারা ডোনেট করে তাদের ইনকাম ট্যাক্স 50% মকুব করা হয়। হ্যাঁ, এটা গভর্নমেন্টের পারমিশনও নেওয়া আছে, গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থা, সুতরাং এটাও সাইড বাই সাইড চলে। হ্যাঁ, বলছি কালকের দিনটা আমরা মিট করি, তারপর তো পরশুদিন আপনাকে বললাম যে পরশুদিন তো অত সকালে হবে না। পরশুদিন আমরা একটা গ্যাপ দেবো দিনের শুক্র শনিবার, ঠিক আছে? দেখি আমি ওখানে তুমি তারপরে হিন্দি বা ইংলিশে, এটা তো বাংলায় হলো, এবার হিন্দি বা ইংলিশে তখন হ্যাঁ করা হবে, তখন তুমি সেই রকম ধরনের ক্যান্ডিডেট এ করবে, দেখবে যারা, কারণ ওনারা হয়তো বুঝবে না, মানে ওখানকার লোকে তো আর বাংলা বুঝতে পারবে না, সেটা হচ্ছে কথা। ঠিক আছে, চলে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, ওকে।